এখন শুনে নেব সুন্দরবনের বেশ কিছু অজানা রহস্য, ভূত, ভগবান, অলৌকিক একজন সুন্দরবনবাসীর কাছ থেকে শুনুন। নমস্কার। এখন দেখছেন যে সুন্দরবনের একদম গহীন জঙ্গল, ঠিক আছে। আর আমি তার চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশ সেটা একটু দেখাই। ওটা জঙ্গলের পাখি এবং এই যে নদীর ভেড়ি, এটা আমরাকে মানে এখানকার স্থানীয় ভাষায় ভেড়ি বলা হয়, নদীর আল। এই নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরে যে মানুষের বিপর্যয়টা হয়, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়, এই যে এক একটা সাইক্লোনে কত মানুষের যে ঘুম উড়ে যায়। তারা দিনের পর দিন, রাতের পর রাত কেবলমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং কাঁদে। কেমন কান্না জানেন? মাটি ছাড়ার কান্না, মাটি হারানোর কান্না। অর্থাৎ তাদের যে নিজস্ব বাসস্থান, নিজের যে মেহনতি করা, মাথার ঘাম পায়ে ফেলে যে ঘরবাড়ি তৈরি করা, হ্যাঁ, পাকার বাড়ি নয়, দালান বাড়ি নয়, হ্যাঁ, তেমন কিছু নয়, কিন্তু সামান্য যে মাটির কুঁড়ে ঘর। আমি সেই পরিবেশটা একটু দেখাচ্ছি। এই পুকুর ওপারেই রয়েছে ঘর। যেহেতু সুন্দরবন চারিদিকে গাছগাছালি ভরা, ঠিক আছে, সেই পরিবেশের মধ্যে আমি সেই একজন মানুষকে পেয়েছি, যাকে এখানকার স্থানীয় এবং লোকাল ভাষায় সেই মানুষটাকে বলে থাকে যে মানে জল জঙ্গল দাপানো একজন ব্যক্তি। অর্থাৎ সে মানুষটা ওই একরকম রূপকথার গল্পের টারজান বা স্পাইডারম্যান যেমন বলা হয় না, ঠিক অতটা উচ্চ পর্যায়ে না হলেও তিনি সেই রকম একজন মানুষ। অর্থাৎ পেটের তাগিদে, একমাত্র এক মুঠো অন্নের তাগিদে, যে খেতে হবে, খেয়ে বাঁচতে হবে, এই যে বাঁচার তাগিদা, বাঁচা আর এবং জীবনযুদ্ধের এই যে সংগ্রামটা কত বড়, কত একটা কষ্টের, কত লড়াইয়ের, হ্যাঁ, সেই সম্বন্ধে আমি সেই দাদাকে আজকের পেয়েছি খুব ভাগ্যবশত। ওই দাদা মানে সব সময় থাকে না, নদী জঙ্গল এইভাবেই তিনি দাপিয়ে বেড়ায় এবং বাইরেই থাকে। তার কাছে নদীর জল দেখে কি মাছ আছে তিনি বলে দিতে পারে। এই রকম একটা মানে কি বলা যায়, যে যেটা নিয়ে, যেমন একজন স্কুল শিক্ষকের ছেলে, সে যেমন সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক তেমনি এনার অতীত কী ছিল জানি না, কিন্তু এনাকে ছোটোই থেকে স্কুল হয়তো করেছে, মানে ঠিক সেইভাবে নয় যে চাকরি বাকরি বা উচ্চশিক্ষা, তেমন নয়, কিন্তু প্রকৃতি পরিবেশ বা যারা হচ্ছে কি বর্তমান বটানিক্যাল নিয়ে পড়ছে, গাছগাছালি প্রকৃতিবিদ যারা হচ্ছে, প্রাণীবিদ যারা হচ্ছে, বা যারা এখন গবেষণা করছে, প্রায় মানুষ এনার কাছে আসে। সেই মানুষটাকে দেখাই। এই দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি বলুন যে এই প্রকৃতির বুকে আপনার যে বেঁচে থাকার লড়াই, এই যে জঙ্গলে যান, এই জঙ্গলে আপনি কি আশ্চর্য জিনিস কি দেখেন, বা এই যে নদীর জল দেখি কিভাবে আপনি মানে কি মাছ হবে, কখন কোন সিজনে মাছ পাওয়া যায়, কখন বেশি মাছ হয়, কখন কম মাছ হয়, কোনখানে কাঁকড়া থাকে, এই যে প্রকৃতির উপর আপনার এত ভালোবাসা বা প্রকৃতির সঙ্গে আপনার এত পরিচিত হলো কিভাবে, সেইটা যদি একটু বলেন। দেখো, আমাদের জীবিকার ওপর নির্ভর করে আমরা তো খুব গরিব। সেই গরিবতার সূত্রে আমরা নদী নদী জঙ্গল দাপিয়ে বেড়াই, কারণ আমাদের জীবিকা নির্ভর করবার জন্য, বউ ছেলেকে খাওয়াবার জন্য, সুস্থভাবে রাখবার জন্য আমরা এই নদী জঙ্গল সবসময় ঘুরে বেড়াই। মাছ নদীতে যখন আসে তখন জলের একটা ভাব বা স্রোতের একটা ভাব থাকে, সেই ভাব অনুযায়ী আমরা বুঝতে পারি যে এই মাছটা এই সময় আসতে পারে বা এসেছে। এই রকমভাবে আমরা চিহ্নিত করতে পারি জলের ভাব দেখে, জলের যে রং দেখে এই ভাবগুলো বুঝতে পারি। আর সমুদ্রে আর যখন জঙ্গলে যাই কাঁকড়া ধরতে বা মধু কাটতে, এর সূত্রে গহীন জঙ্গলে চলে যাই যাতে করে বেশি পাওয়া যায়। এর জন্য আমরা বেশি জঙ্গলের আচ্ছা, মাঝামাঝি দিকটা চলে যাই। আচ্ছা, এই যে গহীন জঙ্গলে যান যেটা বলছেন, এই গহীন জঙ্গলে যাওয়ার যে মাছ কাঁকড়া একটু বেশি পাবেন সেটা মানছি, কিন্তু আপনাদের তো বিপদের সম্মুখীন হয় প্রচুর, বা অনেক এই অনেক যে অলৌকিক বলে না যে ভূত, ভগবান, হ্যাঁ, বা হিংস্র পশু, এদের সম্মুখীন তো হতে হয়। তা হ্যাঁ, অলৌকিক বলতে আপনার চোখে কী পড়েছে আজ পর্যন্ত? অলৌকিক বলতে ভূতের সম্মুখীন আজ অবধি হয়নি। তো ভূত বলে কি আছে কি নেই আমি তর্ক বিতর্কে যাই না, কিন্তু জঙ্গলের মধ্যে আমি এমন অলৌকিক ঐতিহাসিক জিনিস বলতে পারেন, অনেক মানুষ
দেখেছে বা শুনেছে, বা আমিও নিজে তার প্রমাণ, যেটা জঙ্গলে কাশি ঘন্টার আওয়াজ বা একটা ধুনোর গন্ধ, গভীর জঙ্গলে এটা? একদম গভীর জঙ্গলে এমন একটা জায়গা আছে, সেই জায়গায় পৌঁছে গেলে এই গন্ধটা অটোমেটিক আমরা মানে নাকে আসবে আর কি? নাকে আসে বা আমরা গন্ধ পাই এইরকম। আর কানে ওই কাঁসি ঘন্টা বাজানোর একটা, মানে পুজো বাড়ির যে আওয়াজটা। পুজো বাড়ির আওয়াজ খুব অল্প অল্প শুনতে পাওয়া যায়। আচ্ছা, এইটা বেশ। আমাদের অলৌকিক বলতে পারো, বা সত্যি আমরা সত্যি বলে মানি। এগুলো এটা কি আমরা সব গভীর জঙ্গলে হয়? একদম গভীর জঙ্গলে, মানে যেখানে একদম নিশুতি কোনো কিছু, একদম কিছু নেই, কিছু নেই। কিন্তু ওই শাঁখ কাশি ধূপ ধুনো এই সমস্ত হ্যাঁ, কিছু হ্যাঁ, থাকে? হ্যাঁ, সেখানে বাঘ, বানর, হুম তোমার বড় পাখি, হুম। পাখির নাম হচ্ছে মদন টাক। আচ্ছা, বাহ এইরকম সুন্দরবনের সব থেকে বড় পাখি হলো মদন টাক। বাহ। এইরকম জিনিস ওই সব জায়গাতে পাওয়া যায়। এগুলো গহীন, একদম গহীন জঙ্গল। বাঘের সমাগম প্রচুর ওই সব জায়গাতে, তার জন্য মানুষ কম যায়। আর আমরা যে যাই ওই পেটের দায়ে বলতে পারেন, বেশি পাবার আশায় এইরকম চলে যাই। আচ্ছা, ওই যে বাঘ, হিংস্র পশু বলতে জঙ্গলের রাজা বাঘ, দ্য হ্যাঁ। রয়্যাল বেঙ্গল টাইগার, জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। হ্যাঁ, আচ্ছা, এই বাঘ কি মানে চোখের সামনে আপনার পড়েছে কোনোদিন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওটা আমি কেমন, মানে ওটা কিভাবে বা কখন কোথায় কিভাবে দেখা যায়, নাকি ওটা কপাল অনুযায়ী চোখের সামনে চলে ওটা আসে? কপাল অনুযায়ী চোখের সামনে চলে আসে। চলে আসে বলতে এরকম, ওরা চলাফেরা করছে, সেই হুম মুহূর্তে আমরা গিয়ে পড়েছি। ওরা তো চোরা শিকারি বলতে পারো। হুম ওরা তো শিকার করে হুম চুরি করা ভাবে। হুম। ওরা সবসময় আড়ালে আর চাড়ে থাকে, ওদেরকে সবসময় দেখতে পাওয়া যায় না। এবারে আমাদের সামনাসামনি এসে গেল, তাই আমরা দেখতে পেয়ে যাই। তো ওই সব জায়গায় প্রচুর আছে। তো ওগুলো আমি অনেকবার দেখেছি। আমি ২৬ বার মাত্র বাঘ দেখেছি। ২৬ বার? আমি আমার জীবনে ২৬ বার বাঘ দেখেছি, হুম। সামনাসামনি দেখেছি একদম। মানে কি বলবো, ৩০ হাত, ৩০-৩৫ হাত দূর থেকে, দূরত্বের মধ্যে? হ্যাঁ, এর মধ্যে আমি বাঘ দেখেছি একদম সামনাসামনি। আচ্ছা, এই যে ২৬ বার বাঘ দেখেছেন, তার মধ্যে প্রথম যখন আপনি বাঘ দেখেছিলেন হুম, তখনকার অনুভূতিটা যদি একটু বলেন। তখনকার অনুভূতি বলতে খুব ভয়ঙ্কর ব্যাপার। নিজের মানে শরীর তো কেঁপে গেছিল প্রথম আমি যখন দেখি বাঘ। বেশ। যে সুন্দরবনের যে বাঘ, তার যে আকৃতি, মানে খুব সৌন্দর্য আর খুব হিংস্রভাবে যে দেখেছি আমি। আমাদের নৌকার কাছির মধ্যে আটকে গেছিলো। ঝড় হবে বলে যে আমরা কাছিগুলো নিয়ে এ গাছে ও গাছে করে বেঁধে রেখেছিলাম একটা স্রোতের মধ্যে, সরু স্রোতের মধ্যে। সেই নাসি বলা হয় আমাদের লোকাল ভাষায়। সেই নাসির মধ্যে যখন আমরা কাছিগুলোকে এদিক ওদিক সেদিক করে বেঁধে রেখেছিলাম, সেই কাছির মধ্যে যাওয়ার সময় দুটো বাঘ যাচ্ছিল। একটা বাঘ, পিছনের বাঘটা আটকে গেছিলো সেই কাছিতে গিয়ে। তার যে হুঙ্কার, তার যে গর্জন, আমরা তো ভয় পেয়ে মানে জড়সড় হয়ে গেছিলাম নৌকাতে, বা লাঠি নিয়ে তাড়া করছিলাম। তখন ওই বাঘের যে হিংস্র আকৃতি, সেই আকৃতি তো আমরা মানে দেখে মানে খুব ভয় বলে পেয়েছিলাম, খুব। বোঝানো যায় না আর কি। হ্যাঁ, খুব ভয় পেয়েছিলাম। সেই বাঘ যখন কাছি থেকে ছেড়ে কিনারায় চলে যায়, নাসির কিনারায়, সেই কিনারা থেকে দেখে আমার মানে মুখ ঘুরিয়ে যখন আমাদেরকে দেখে, তখন তো খুব ভয় পেয়েছিলাম। মানে আচ্ছা, এই যে সুন্দরবনের যে ২৬ বাঘ। বছর মানে ২৬ বার যে বাঘ দেখা, এর মানে ওটা প্রথম দেখলেন। তারপরে এমন কিছু বাঘের সম্মুখীন হয়েছেন যেখানে মানে খুব বিপজ্জনক এবং খুব হ্যাঁ, ভয়ও লেগেছিল এই হ্যাঁ, রকম? হ্যাঁ, হ্যাঁ। বাবা আমি জ্বালান ভাঙতে গেছি। মানে জ্বালানি বলতে যেটা আমাদের রান্না করবার জ্বালানি লাগে। হুম। সেই, নৌকার? হ্যাঁ, নৌকার যে জ্বালানি হুম। লাগে, সেই জ্বালানি বাবা, আমি আর দুজন ছিল। টোটাল ৪ জন ওই জঙ্গলে নেমে জ্বালানি ভাঙতে গেছি। জ্বালানি ভাঙতে গিয়ে দেখি হঠাৎ বাবা বলছে, "এই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও।" একটা আওয়াজ আসছে, পায়ের আওয়াজ। তো দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে যেতে বাবা দেখতে পেল যে বাঘ আসছে খুব কাছাকাছি। সেই বাঘ, আমিও চোখের সামনে দেখলাম যে বাঘটা দাঁড়িয়ে গেছে। আর সেই দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাঠ ফেলে দিয়ে, কাটারি হাতে করে নিয়ে, লাঠি হাতে করে নিয়ে পিছিয়ে 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 হ্যাট হ্যাট করে আওয়াজ, মুখের আওয়াজ বের করে নৌকোতে উঠে গেছি। পিছিয়ে পিছিয়ে এসে নৌকাতে মানে উঠে পিছন গেছি। বা হাঁটা হচ্ছে আর কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা পিছনভাবে হেঁটে নৌকাতে উঠে গেছি। এই একটা আমার খুব ভয়ানক ব্যাপার ছিল যে আমরা বাঘের কবলে পড়ে যেতে পারতাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি এমনি মাছ ধরা, কাঁকড়া ধরা এইসব ক্ষেত্রে বহুবার হচ্ছে কি বাঘের কবলে বা হ্যাঁ, বাঘের হ্যাঁ, সম্মুখীন হতে হয়েছে আর হ্যাঁ, কি। হ্যাঁ। কাঁকড়া ধরার সূত্রে অনেকবার বাঘ দেখেছি সামনাসামনি। উম, অনেক সময় আচ্ছা, বাঘ এ- দেখে ফেলেছি। আচ্ছা, বাঘ ছাড়া এমনি কুমির, হরিণ এগুলো বা তো এগুলো বন্য তো প্রাণী, এভেলেবেল দেখেছি, খুব দেখেছি এগুলো। মানে এগুলো প্রচুর পরিমাণে আছে আর কি। হ্যাঁ, আরও আচ্ছা আচ্ছা। ট্রাইগারে গেলে মানে বিদ্যা নদীর ওপারে গেলে খুব দেখা যায়, যেগুলো হরিণের পাল বলতে পারো। হুম, 20-50টা একসঙ্গে হুম, হরিণের পাল, যেমন আমাদের দুর্ভাগাস। হুম, সেই সুন্দরবন যে গহীন জঙ্গলে জল, জোয়ারের জল ওঠে না সেই হুম, জায়গায় দুর্বা ঘাসের ভর্তি, বা ঝাউ গাছ রয়েছে, সেইখানে ঝাউয়ের বাগান করেছে মানুষ। সেই জায়গাতে আমি দেখেছি 50-60টা এরকম হরিণ ঘুরছে, বা ডিসকভারির মতন বাঘ ঝাঁপিয়ে পড়ে সেই হরিণকে ধরবার চেষ্টা করছে, সেরকম একদম সজ্জামিন আমার চোখে দেখা। আচ্ছা, আমরা যে টিভিতে যে ডিসকভারি চ্যানেল দেখি হ্যাঁ, হ্যাঁ, সেখানে যেভাবে বাঘ শিকার করে সেই রকমও চোখে দেখা, হ্যাঁ? একদম চোখে দেখা ওই রকমই হরিণকে দাবড়াচ্ছে, একদম চোখে দেখা। আচ্ছা আচ্ছা, এই যে সুন্দরবনের জঙ্গলে অনেকে বলে যে খুব বিষধর সাপ আছে। আচ্ছা, এই বিষধর সাপ বা নাম না জানা সাপ বা বিষধর কিছু চোখে পড়েছে আজ পর্যন্ত? হ্যাঁ, বহুবার পড়েছে। হুম, সেটা কাঁকড়া ধরার সূত্রে, বা সমুদ্রে জাল দেওয়ার সূত্রে, সমুদ্রের যে সাপগুলো হয় হুম, সেই সাপও দেখেছি, বা সুন্দরবনের যে গহীন জঙ্গলের বিষধর সাপ হুম। সেগুলোও দেখেছি। আচ্ছা, এরকম তাহলে মানে বহুবার হয়েছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন বলুন যে এই যে মানে এক মুঠো ভাতের তাগিদে, এই যে রুজি রোজগারের তাগিদে যে সমুদ্রে যাওয়া হয়, সেখানে এই যে মানে ভয়ঙ্কর মানে মৃত্যুর সম্মুখীন হতে হয়, তা সেখান থেকে এখনকার জীবন জীবিকা মানে এখন কি করে মানে নদীতে পাস কি দেয়, মানে সরকার কি অনুমতি দেয় যে মাছ ধরো বা বড় নদীতে যাও? এই যে টাইগার বলে যেটা বলছিলেন, হুম, যে টাইগার ফরেস্ট, এই টাইগার ফরেস্টটা তো অনেক দূর শুনেছি, হ্যাঁ। ঠিক আছে, চিতুড়ি মাতলা পার হয়ে অনেকটা দূর। আচ্ছা, এখন কি হচ্ছে কি সেই টাইগারে যাওয়ার অনুমতি আছে, নাকি আমাদের এই লোকাল নদীতে এমনি মাছ কাঁকড়া ধরে হচ্ছে কি জীবন জীবিকা চালানো হচ্ছে? টাইগারে যাওয়া একদম নিষেধ। মেশিন নৌকা, একদম যাওয়া নিষেধ করে রেখেছে, যাতে করে ওপারে না যাওয়া যায়। মহাসমুদ্রের কোলে তো আমাদের বঙ্গোপসাগরের কূলে আমাদের মানে জীবনযাপন। তো বঙ্গোপসাগরের কূলে যেসব জঙ্গলগুলো রয়েছে, বদ্বীপ অঞ্চলগুলো, মানে সুন্দরবন যে বদ্বীপ অঞ্চলগুলো আছে, হুম। সেগুলো ভেঙে না যেন যায় তার জন্য, রক্ষা করবার জন্য ফরেস্ট আমাদেরকে ওই বিদ্যা নদী পেরিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। ওপারে গেলে আমাদেরকে বেআইনিভাবে যেতে হয়, আর ওপারে গেলে বেশি মাছ কাঁকড়া পাওয়া যায়, তার জন্য আমরা লুকিয়ে, আড়ালে। আচ্ছা আচ্ছা, মানে মানে আগে যেটা হতো মানে লুকিয়ে আড়ালে এ করে হ্যাঁ, আগে আগে এগুলো হয়তো হয়ে যেত, হয়তো এখন আর যেতে দেয় না, দেয় না, হ্যাঁ, একদম এখন যেতে দেয় না, একদম টোটালি বন্ধ হয়ে গেছে। একদম বন্ধ। এখন এই যা হয় 10-20 টাকা, মানে আমাদের এই লোকাল যে নদী, এই পাশেই আছে নদী, ঠিক আছে, এটা হলো আমাদের সেই সুন্দরবনের জঙ্গল, এগুলো সব ম্যানগ্রোভ আছে, ঠিক আছে, পাশেই নদী, আমি একটু পরেই দেখাচ্ছি। হুম, আমরা নদীর পাড়েই বসে আছি, আর যেহেতু দাদা সবসময় নদীতেই পড়ে থাকে আর মাছ কাঁকড়া নিয়ে থাকেই, তাই হচ্ছে কি দাদাকে এখানে পেয়েছি, তাই এখানেই হচ্ছে কি দাদার সঙ্গে একটু আমরা গল্প করছি। তা আচ্ছা, মোটামুটি এবারে বলুন আপনি যে এই যে ছোট নদীতে বা ছোট খাড়িতে যে মাছ ধরেন বা কাঁকড়া ধরেন, এর তো আবার কিছু বিধিনিষেধ আছে, তা এই হ্যাঁ, এতে কি একটা সংসার পুরোপুরি চলে না না? ঠিক ঠিক চলে না আমাদের। এখন যা পরিস্থিতি নদীখালের, সেগুলো হচ্ছে ঠিক মানুষের যেমন রুজি রোজগার সেইভাবে আমাদের হয়ে মানে ওঠে না, উপার্জন হয় না, হয় না। মানে আগের থেকে মাছটা অনেক মানে অনেক কমে গেছে, কমে গেছে। অনেক কমে গেছে। আর আচ্ছা, নদীর স্রোত যেভাবে আগে বইতো সেভাবে আর বয় না। নদীর চর উঠে গেছে, জঙ্গল তৈরি হয়ে গেছে বেশি, এই রকমভাবে নদীর স্রোতটা উলট পালট হয়ে গেছে, তার জন্য নদীর স্রোতের মাছও খুব কমে গেছে তাহলে আমাদের এর ধারে জন্য কাছে। হচ্ছে কি বর্তমান জীবন জীবিকা মানে খুবই দুর্বিষহ, মানে খুবই খুব খুব কঠিনের মধ্যেই খুব চলছে আর কি। কঠিনের মধ্যে চলছে। মানে কোনো রকমেই চলে যাচ্ছে।
আর হ্যাঁ। যখন বড় কিছু হয়, রোগ অসুখ বিসুখ বা বাইরে কিছু ইয়ে হয়, তখন তার জন্য আমাদের কোনো ইয়ে নেই, সুযোগ সুবিধা খুবই কম, মানে কোনো উপায় নেই আর কোনো কি, উপায় নেই। মানে দেনা পাওনা করে নানান হ্যাঁ, রকমভাবে হ্যাঁ, চালাতে হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ।